বাজার থেকে পাঁঠা কিনে নিয়ে সাজির মধ্যে মাথায় নিয়ে ব্রাহ্মণ রওনা করেছেন মন্দিরে গিয়ে সেই পাঁঠা বলি দিয়ে তিনি পুজো করে গ্রামকে পবিত্র করবেন। 3 বাটপার মিলে বুদ্ধি করলো যে এই পাঁঠাটা ব্রাহ্মণের খেতে হবে। এখন তাকে তো মারাও যাবে না, অপমানও করা যাবে না, ধরাও যাবে না, তাহলে তো গ্রামের লোক আমাদেরকে ছিঁড়ে ফেলবে। 3 বাটপার করলো কি, ব্রাহ্মণ যে পথে ফিরবে, মন্দিরে যাবে, সেই পথে 3 জায়গায় দাঁড়িয়ে থাকলো, 3 জায়গায়। প্রথম বাটপার ব্রাহ্মণকে দেখি তাকে প্রণাম করলো, প্রণাম করলি কুশলাদি জিজ্ঞেস করি, বললো, হায় হায় ঠাকুর, আপনি কি করেছেন? আপনি মাথায় করে একটা কুকুরের বাচ্চা নিয়ে যাচ্ছেন, সর্বনাশ করেছেন তো, সর্বনাশ করেছেন। ব্রাহ্মণ দিল ধমক, যাও বেটা, বাজে কথা কেন বলো। আর এক বাটপার রাস্তার আর এক মোড়ে দাঁড়িয়েছিল, বের হলো, বের হয়ে একদম উপুর হয়ে ব্রাহ্মণকে প্রণাম করলো। প্রণাম করে ভাবটা এমন করলো যেন হঠাৎ করে ব্রাহ্মণের মাথার দিকে ওনার নজর পড়েছে। বললে, আরে ব্রাহ্মণ মশাই, আপনি কি করেছেন? আপনি মাথায় করে কুকুরের ছানা নিয়ে যাচ্ছেন। ব্রাহ্মণ একটু দম নিলেন, ব্যাপারটা কি, দুজন লোক এরকম করে বলল। তিনি এই লোকটাকেও মোটামুটি হালকা ধমক দিয়ে আবার রওনা করলেন। 3 নম্বর বাটপার ছিল খুবই সিদ্ধহস্ত। সে করলো কি, ব্রাহ্মণের সামনে এসে একদম উপুর হয়ে ওই যে সাষ্টাঙ্গে প্রণিপাত যেটাকে সেইভাবে নাক ঘষে কপাল ঘষে ব্রাহ্মণের পায়ের উপর থেকে আস্তে আস্তে উঠলো, উঠেই চিৎকার করে উঠলো, সর্বনাশ সর্বনাশ, আমি এখনই গ্রামের সবার কাছে বলে দেব আপনি কুকুর মাথায় নিয়ে যাচ্ছেন। হায় হায় হায়, আপনার মন্দিরে আর পুজো করা যাবে না, আপনাকে আর গ্রামের ঠাকুর হিসাবেও রাখা যাবে না। তখন ব্রাহ্মণ চিন্তা করলো, 3জন লোক যখন বলছে তাহলে নিশ্চয়ই আমি ভুল করেছি, এটা আসলে পাঁঠা নয়, এটা হচ্ছে কুকুর। ব্রাহ্মণ করলো কি, রাগ করে মাথা থেকে ঝুড়ি সহ এই বাটপারদের কথিত কুকুর এবং তার কেনা পাঁঠা এটাকে ফেলে দিয়ে চলে গেল। 3 বাটপার মহা আনন্দে ওই পাঁঠা জবাই করে সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে খেলো, তাদের ভুরি ভোজ হলো। আর ব্রাহ্মণ চলে গেলেন গঙ্গায়, গঙ্গা স্নান করে পবিত্র হয়ে তিনি আবার মন্দিরে গিয়ে ঢুকলেন। বাংলাদেশের বর্তমান অবস্থাটা হচ্ছে এই গল্পটার মতো। মানে বাটপাররা মিলে ব্রাহ্মণকে বোকা বানিয়ে ব্রাহ্মণের কাছ থেকে গণতন্ত্র ছিনিয়ে নিয়েছেন। আর ব্রাহ্মণ সেটা বুঝতে পেরে গঙ্গা স্নান করে চুপ করে বসে আছেন যে আমার পথটা তো ঠিক আছে, আমি তো এখনো পুজো দিতে পারছি মন্দিরে বসে, সুতরাং সমস্যা কি, যা খুশি হতে থাক। এই এর 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 বেশি ব্যাখ্যা আমি আর যেতে চাই না, কারণ জাফরুল্লাহ ভাইও হাসছেন, ফিরোজ ভাইও হাসছেন। এই অবস্থাটার মধ্যে বাংলাদেশ পড়েছে, কারণ এখানে এই যে মুক্তিযোদ্ধা, 2জন শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযুদ্ধের কমিটমেন্টটা কি ছিল? প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মধ্যে যে কথাটা কোট আনকোট ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, একটাও আছে বাংলাদেশে এখন? একটাও আছে? কোন সুস্থ সবল সুস্থ চিন্তাশীল নাগরিক বলবে যে আর একটাও আছে? আমি তো প্রায়ই বলি, জাফরুল্লাহ ভাই কিছু কথা বলে গেছেন তুলির আচরের মতো করে, শিল্পী মানুষ তো জাফরুল্লাহ ভাই, মনের দিক থেকে একজন বড় মাপের শিল্পী, সারা জীবন দিয়ে যেতে চান মানুষকে, এটাই হচ্ছে শিল্পী মনের পরিচয়। উনি আঁচড় দিয়ে গেছেন। আপনি দেখেন অবস্থাটা কি দাঁড়িয়েছে। এই আওয়ামী লীগকে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের রায়ের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের শাসনভার দেওয়ার কথা ছিল নির্বাচিত আওয়ামী লীগ সরকারের কাছে, সেইটা পাকিস্তান সরকার দেয়নি। না দেওয়ার ফলে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ, ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলোকে একত্রিত করা হলো, শেখ মুজিবুর রহমান সাহেবের নামে আহ্বান জানিয়ে ঘোষণা দিলেন জিয়াউর রহমান সাহেব, যুদ্ধ করলেন জাফরুল্লাহ ভাই, ফিরোজ ভাই এরা সহ হাজারো মুক্তিযোদ্ধারা, দেশটা স্বাধীন হলো। সেই নির্বাচিত প্রতিনিধিরাই কিন্তু স্বাধীন দেশের পরিচালনার দায়িত্ব নিলেন, সরকার গঠন করলেন। অর্থাৎ হালকাভাবে যদি দেখি, নির্বাচিত গণতন্ত্র এবং সেই গণতন্ত্রের মধ্যে দিয়ে মানুষের অধিকার, সেটাই ছিল আওয়ামী লীগের রাজনীতির বড় পুঁজি। আজকে আওয়ামী লীগ কানাগলিতে হারিয়ে গেছে, আওয়ামী লীগ হারিয়ে গেছে কানাগলিতে। আজকে বাংলাদেশের অবস্থাটা এমন দাঁড়িয়েছে, এমন দাঁড়িয়েছে। ওই একজন ছড়া লিখেছিলেন, তিনি ছড়ায় খুব দুঃখ করে কষ্ট করে বলেছেন যে বাংলাদেশের অবস্থাটা হলো এই, যে আমরা তো কথায় কথায় উপদেশ দেই, সত্য কথা বলো, জুলুম করবা না, শান্তি বজায় রাখো, ঘরে থাকো, নিজে বাঁচো, অন্যকে বাঁচাও। এর উপরে একটা ছড়া লিখেছেন একজন ছড়াকার। ওই যে 73, 73, 74, 75-এ যেভাবে কেউ কেউ লিখেছিলেন মানচিত্র ভাত দে নইলে মানচিত্র খাবো, কেউ লিখেছিলেন ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। তারপর নির্মল সেনের মতো ওই রকম প্রথিতযশা সাংবাদিক
সমাজ সচেতন মানুষ, তিনি বলেছিলেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আজকে সেই সমস্ত উপাদানগুলো বাংলাদেশে উপস্থিত রয়েছে। আর ওই কষ্ট করে একজন ছড়াকার আজকে লিখেছেন, সত্যবাবু মারা গেছেন, বিবেক বাবুর গায়ে জ্বর, নীতির বাবা দেশ ছেড়েছেন, বিটিভির খবর, উচিত বাবুর কানে তালা, জুলুম বাবুর বেজায় জোর, শান্তি বাবু অশান্তিতে হবে না আর হয়তো ভোর। এই অবস্থাটা বাংলাদেশে মানুষ আছে। উদাহরণ আমি কত দেব? আপনি সিলেটের ঘটনা বললেন, এরকম অসংখ্য অসংখ্য ঘটনা রয়েছে। এই আওয়ামী লীগের সৃষ্টি না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেঞ্চুরিয়ান মানিক 100 বোনের ইজ্জত আবরু ছিনিয়ে নিয়ে ওই ছাত্রলীগের নেতা ধর্ষণ সেঞ্চুরি উৎসব পালন করেছিল। আওয়ামী লীগের সব নেতারা তাকে আরামে ক্ষমতায় আসার পরে তাদের এন্টোরেজে নিয়ে আমেরিকায় নিরাপদে ছেড়ে দিয়েছেন, বিচার হয়নি। এই এমসি কলেজে যেদিন শতবর্ষের পুরনো সেই ছাত্রাবাসগুলোতে আগুন দেওয়া হলো, তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দুইজন গেলেন ঘটনাস্থলে। নাহিদ সাহেব গিয়ে তো কান্নাকাটি শুরু করে দিলেন দস্তুর মতো, আমি এখানকার ছাত্র, আমার বুকটা ফেটে যাচ্ছে, শিবিরের সন্ত্রাসীরা এই কাজ করেছে, এসব বললেন আর কি। পরবর্তীতে দেখা গেল এমসি কলেজের প্রশাসনের যে ভিডিও, সেখানে দেখা গেল পুরো এই আবাসিক হলগুলো এগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগের ছেলেরা। ওই সময় হতো, তাহলে আজকের এই কুলাঙ্গাররা এই কাজ করতে পারতো না। এবং এই কলেজের প্রিন্সিপাল আলাল ভাই, হ্যাঁ, আওয়ামী লীগের সিলেটের স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন ময়মনসিংহের, বিবিসি পরিচালকও তিনি, নাদেল ভাই, তিনি কিন্তু ইতিমধ্যে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন যে আপনি যেভাবে বলছেন যে আগে যদি এই ঘটনাগুলোর বিচার হতো তাহলে পুনরায় এরা সাহস পেত না। অর্থাৎ একজন সিলেটি আমরা প্রথম দেখলাম যিনি আওয়ামী লীগ বা ছাত্রলীগকে এভাবে তাদের অপরাধটা, মানে যারা অপরাধ লুকিয়ে ফেলে বা অস্বীকার করে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে বলা হয়েছে আজকে যে ছাত্রলীগ এর সাথে জড়িত না, বা যারা এই ঘটনা ঘটিয়েছে দর্শককাণ্ড তারা ছাত্রলীগের সাথে না। অনেকেই আবার বলছেন যে ছাত্রলীগের কমিটি তো অনেক আগেই বিলুপ্ত হয়েছে সিলেটে এমসি কলেজে, তাহলে তারা এখন ছাত্রলীগ হয় কিভাবে? ঠিক আছে, ভালো, এখন যদি ছাত্রলীগের এই কথাই আমি সত্য ধরে নেই, তাহলে আপনাকে আমি বলি বিচারহীনতা কিভাবে শুরু হয়েছে। পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এর আগের মশা আরিফিন সিদ্দিকী সাহেব তখন ভাইস চ্যান্সেলর, পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে যৌন হয়রানি হলো। পয়লা বৈশাখের ভিড়ে বোনদের শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে তাদেরকে যৌন হেনস্থা করা হয়েছিল, ছাত্রলীগের ছেলেরা করেছিল। তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি আরিফিন সিদ্দিকী সাহেব বলেছিলেন, সমস্ত ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে, যারা জড়িত প্রত্যেককে অপরাধীকে শাস্তি দেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না, জিরো টলারেন্স, জিরো টলারেন্স। কারণ সাজা হয়েছে শুনেছেন আজ পর্যন্ত? 7ই মার্চ একটা জাতীয়, আমাদের জাতীয় জীবনে একটা, না জাতীয় জীবনে একটা স্মরণীয় দিন, একটা স্মরণীয় দিন। 7ই মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিবেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা রাস্তা দিয়ে যাচ্ছে, আমাদের শিক্ষার্থী বোনরাও সেই রাস্তা দিয়ে আসছে, তারা যাচ্ছে ওই সভায় যোগ দিতে। পথে পথে পুলিশের সামনে বোনদের যৌন হয়রানি করা হয়েছে না, মামলা হয়েছে না? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন না, তৎকালীন আইজি তৎকালীন আইজি, এই যে আগের আইজি ছিলেন, উনি বলেছেন না যে ভিডিও ফুটেজ পেয়েছি, আমাদের পুলিশ আমাদেরকে সাক্ষী দিয়েছে, কাউকে ছাড় দেওয়া হবে না? সবাইকে ছাড় দেওয়া হয়ে গেছে। এজন্যই তো বললাম সত্যবাবু মারা গেছে, বিবেক বাবুর গায়ে জ্বর, আর নীতির বাবা দেশ ছেড়েছেন, এটা বিটিভির খবর। কি বলবো, কিছু বলতে ইচ্ছা করে না। 72 বছর বয়সের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের জন্ম, যে আওয়ামী লীগের বেড়ে ওঠা, যে আওয়ামী লীগের বজ্রকণ্ঠের নেতা শেখ মুজিবুর রহমান, আমি তো প্রায়ই বলি যে শেখ মুজিবুর রহমান সাহেব তার 75 পর্যন্ত, 74-এর শেষ দিক পর্যন্ত দুর্নীতিবাদ, চোরাকারবারি, অসৎ অফিসার, এদের বিরুদ্ধে যে ভাষণগুলো দিয়ে গেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর উচিত সেই ভাষণগুলো ছাত্রলীগের, যুবলীগের, এই সমস্ত যেখানে যত কমিটি আছে, এই ভাষণ তাদেরকে নিয়মিত শোনানো, বাধ্যতামূলক করা হচ্ছে, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ানো। তা তো এরা পড়বে না, তারা ভাগ নিয়ে আছে, কারণ তারা দেখেছে যে পুলিশকে ভাগ দিয়ে, বিজিবিকে ভাগ দিয়ে, নির্বাচন কমিশনকে ভাগ দিয়ে তাদের নেত্রী অবৈধভাবে ক্ষমতায় বসেছেন নির্বাচন নামক নাটক সাজিয়ে। সুতরাং তারাও সেই অবৈধভাবে সবকিছু করতে চাচ্ছেন। তাদের নেতৃত্ব করতে পারে, দল যদি করতে পারে, তারা কেন পারবে না?
এই জন্য ভালো লাগে না এসব নিয়ে আলোচনা করতে। আপনার কাছে আবার আসবো, আপনি অবৈধের কথা বলছেন, অবৈধর কথা। আমরা যাচ্ছি কাজী ফিরোজ রশিদের কাছে। তিনি অনেক সরকারকে দেখেছেন, জাতীয় পার্টি হুসেইন মোহাম্মদ এরশাদ থেকে বেগম খালেদা জিয়ার সরকার দেখেছেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী হাসিনার সরকার দেখেছেন, সংসদে আছেন, অনেক দায়িত্ব পালন করেছেন। আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে রাজনৈতিক সংকট বাংলাদেশে, অনেক বিশ্লেষকও দায় দেন আপনাদের উপর, জাতীয় পার্টির উপর। সেই ক্ষেত্রে বিরোধী দলহীন মাঠে বর্তমানে কি বিপি নুরই সরকারের প্রতিপক্ষ? আপনি কি মনে করেন জনাব কাজী ফিরোজ রশিদ? ফিরোজ ভাই মাইকটা আনমিউট করে নেন। এই হোস্ট তো ফিরোজ ভাই মাইক মিউট করে রাখছেন। না, ফিরোজ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা তো ফিরোজ ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। ফিরোজ ভাই আপনার মাইক এখন অন হইছে, এখন বলেন। ফিরোজ ভাই কথা শোনা যাচ্ছে না আপনার। মাইক্রোফোনটা খুলে আবার আপনি লাগান এভাবে। হ্যাঁ, অন করেন, এখন অন করেন ওইটা। মাইক্রোফোনটার উপরে আপনি টাচ করেন, তাহলে অন হয়ে যাবে। এখন অন হয়েছে, এখন শোনার কথা, আপনি কথা বলেন তো। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি মাইক্রোফোন ঠিক করেন, তার মধ্যে আমরা একটু যাচ্ছি ডক্টর জাফরুল্লাহ স্যারের কাছে, তারপরে আপনার কাছে আবারও আসবো আপনার মাইক্রোফোন ঠিক হলে। একটু যাচ্ছি। জাফরুল্লাহ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছি। জি। আলাল ভাই যেভাবে নানান ছড়া আমাদের শোনালেন, গল্পও বলা যায় শোনালেন, এই গল্প আর ছড়ার মধ্য দিয়ে কি বাংলাদেশ এগিয়ে যাবে, নাকি এখানে বাংলাদেশের যারা রাজনীতি করেন, যারা সংসদে আছেন, যারা দেশকে পরিচালনা করেন, তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন বলে কি আপনি মনে করেন? এই যে জাতীয় সংকটগুলো একের পর একটা সৃষ্টি হচ্ছে, এখান থেকে জাতি কবে মুক্তি পাবে? বড় কঠিন প্রশ্ন করেছেন। আলাল সবসময় সুন্দর করে জনসাধারণের বোধগম্য ভাবে কথা বলে, তাকে সেই জন্য খুব সত্যিকার একটা ভালো রাজনীতিবিদ, কিন্তু সুযোগ পাচ্ছে না। আমি যেটা দেখি